দেখুন, গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ভাতার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত একেবারেই যে সমীচীন হয়নি সেটি প্রথম দিনই বলেছিলাম। তার কারণ হচ্ছে এই গ্রুপ সি গ্রুপ ডিতে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেল তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ আদালত দিয়েছিল। উল্টে রাজ্য সরকার তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করছে। খুব স্বাভাবিকভাবে আদালত সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। আজকে তো দেখলেন সেই নির্দেশে স্থগিতাদেশ হয়েছে। এদেরকে প্রত্যেকে 12% সুদের হারে একদম ক্যালকুলেশন করে টাকা ফেরত দিতে হবে। সিবিআই প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে এই সমস্ত টেন্টেড গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 সমস্ত ক্যান্ডিডেটদের। যদিও এই ভাতার ডিসিশন শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য ছিল। 31 লক্ষ ছেলে মেয়ে 4টে পরীক্ষায় পার্টিসিপেট করেছে। ভাতা দিতে হলে 31 লক্ষকে দিন। শুধুমাত্র এই বেছে বেছে যারা টাকা দিয়েছিল তাদেরকেই ভাতা দেবেন, এই জিনিস তো চলতে পারে না। আমি বলবো বিচারপতি একদম টু বি স্পেসিফিক বলছেন এই স্কিমের মাধ্যমে রাজ্য কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি। আবার এই স্কিমে কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না। এই স্পষ্ট যে দুর্নীতির জন্য যাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাদের আবার টাকা দেওয়া হবে, যারা বাড়িতে বসে থাকবে রাজ্য জেনে বুঝে তাদের টাকা দেবে ফিরদৌসা। একদমই। দেখুন, এটা আসলে স্কিমটা ওদেরকে টাকা দেওয়ার ছিল না, স্কিমটা ছিল পিঠ বাঁচানোর। তার কারণ এদের তো আর এমনি এমনি চাকরি হয়নি। এদের 20,000 25,000 দিচ্ছেন, তাদের কাছ থেকে 20 লাখ 25 লাখ নিয়েছে। 20 লাখ 25 লাখ যারা নিয়েছে তারাই এখন 20,000 25,000 দেওয়ার চেষ্টা করছে। চোরেদের বেসিক্যালি ইন্টারিম রিলিফ দিতে চাইছে, খুব পরিষ্কার করে বললেন। আর বলবেন এর মধ্যে কি যোগ্য ছিল? যোগ্য ছিল নিশ্চিতভাবে। সেটা তো পার্থক্য করতে পারেননি বলেই তো আজকে এই ডিসিশন। যোগ্য অযোগ্য এই প্রভেদটা করতে পারেননি। আর যদি সেটা করাই যেত তাহলে তারা ভাতা কেন নিত যোগ্যরা? তারা তো উল্টে মাইনে পেত। ফলে এই যে যারা মাইনে পেত, যারা চাকরিজীবী ছিল তাদেরকে ভাতাজীবী বানানোর চেষ্টা করা হয়েছে। তা আবার ভাতাটা কাদের দেবেন? যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলেন তাদের। অন্ততপক্ষে আমি লজিক্যালি এটুকুও বুঝতাম যদি এই ডিসিশন নিতেন যে যারা এখনো স্পেসিফিকলি টেন্টেড হয়ে ডিক্লেয়ার হননি তাদেরকে শুধুমাত্র ভাতা দেবো, তাও একটা লজিক থাকতো, মিনিমাম লজিক। এটা মিনিমাম লজিকটুকুও নেই। স্যার, আমি বলছি রাজ্য সরকার বারবার আদালতে যাচ্ছে, চড় খাচ্ছে, যাচ্ছে, চড় খাচ্ছে। আমি বলছি তারা তো মামলা লড়ছে আমার আপনার ট্যাক্সের টাকায়, তাদের গায়ে নাই লাগতে পারে, কিন্তু যারা মামলাকারী, যাদের প্রতি বঞ্চনা হচ্ছে, তাদের তো অনেক কষ্টের পয়সা দিয়ে মামলাটা লড়তে হচ্ছে। একদমই। দেখুন, রাজ্য সরকার যদি নীতিহীন আদর্শহীন রাজনৈতিক দল চালায়, যদি তারা মনে করেন দুর্নীতির পথই একমাত্র পথ, তাহলে এই জিনিসই হয়। একদিকে অদক্ষতা, অকর্মণ্যতা, দুর্নীতি পরায়ণতা, এই তিনের মিশলে এই বর্তমান সরকার চলছে। তার ফলে প্রতিটি ডিসিশনই দেখছেন আদালতের দ্বারা এসে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু আমরা স্কুলে যেতে পারছি না, 3 মাস ধরে বেতন বন্ধ, এবার ভাতাও পাবো না। আদালতের রায়কে আপাতত ভাগ্যের পরিহাস বলেই দাগিয়ে দিলেন এক চাকরিহারা শিক্ষাকর্মী। তার দাবি এটা দুর্ভাগ্যজনক, এতদিন ধরে কাজ করেছি কিন্তু আজ অন্যের দোষে আমাদের ভুগতে হচ্ছে। অবভিয়াসলি সেটাই তো স্বাভাবিক। তার কারণ হচ্ছে অন্যের দোষটা মানে করেছেন যারা তাদেরকে আইডেন্টিফাই করুন এবং সেই দোষী ব্যক্তিদের আপনারা সকলেই খুঁজে বের করুন যে এই দোষী ব্যক্তি কারা। সকলেই জানেন দোষী কারা। এই দোষী কারা বা দোষী কে, এটা পরিষ্কার। দোষী হচ্ছে যিনি এই সব কিছুর অনুপ্রেরণা রাখতেন, তিনিই এই ডিসিশন নিয়েছেন, তিনিই সাংবাদিক সম্মেলন করেছেন, চুরি তিনিই করেছেন এবং করিয়েছেন। অঙ্কিতা অধিকারীর চাকরি তিনিই দিয়েছেন, তিনিই সব, তিনিই 14 তলা, তিনিই কালীঘাট, তিনিই নবান্ন, তিনিই অনুপ্রেরণা, তিনিই সব। ফিরদৌসা, শিক্ষাকর্মীদের নিয়োগ দুর্নীতিতে যারা যুক্ত তাদের টাকা আদায়ের নির্দেশ ছিল, সেই নিয়েও এখনো কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। কেন মনে হয় আপনার, কার কার নাম বেরোতে পারে এই দুর্নীতিতে? সকলের সর্বপ্রথম মমতা ব্যানার্জির নাম বেরোতে পারে। এবার কি মমতা ব্যানার্জি দুর্নীতি করেছে এবার নাম বেরোতে পারে? ও বেরিয়ে গেছে বাজারে শুধুমাত্র ওই সিবিআই এর অনুগ্রহে। এখন বিশেষ করে বিজেপি এবং আরএসএস অনুগ্রহে উনি এখন জেলের বাইরে আছে। এই যে ভাতাতে আদালতের যে পর্যবেক্ষণ, বিচারপতি অমৃতা সিনহা যেখানে বলছেন যে দুপক্ষের মধ্যে দুপক্ষেই ক্ষুধার্ত, একজনকে খাবার তুলে দেওয়া হচ্ছে, অন্যজনকে খাবার দেওয়া হচ্ছে না। কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তিনি বলছেন রাজ্য মানবিকতার খাতিরে একটা সিদ্ধান্ত নিয়েছিল, তাতেও মামলা। কারা কোর্টে যাচ্ছে এদেরকে চিনে রাখুন, আদালত নিয়ে তো কিছু বলতে পারবো না, আদালতকে আমরা সম্মান করি, কিন্তু আপনাদের বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখো, কে পাশে থাকে আর কারা চাকরি খাবো। ঠিক বলেছে। বন্ধু 31 লক্ষ মানুষ তারা বন্ধু চুজ করে নিয়েছেন, তারা বন্ধু হিসেবে বিকাশ ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমকে চুজ করে নিয়েছেন। এই জন্য তো তারা বঞ্চিত চাকরি প্রার্থীদের এসে মামলা করে
মামলা দিয়ে গেছিলেন। 31 লক্ষ মানুষের বন্ধু হিসেবে তো তারা বন্ধু চুজ করে নিয়েছেন। তো আর 31 লক্ষ মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, আমাদের মানে পেশাগত বন্ধুত্ব বলতে পারেন, মক্কেল হিসেবে বলতে পারেন, মানে সামাজিক বন্ধুত্ব আছে, ধরেন মানসিক বন্ধুত্ব রয়েছে বলে 31 লক্ষ মানুষ তারা বন্ধু চুজ করে নিয়েছে। তো এখানেই তো ওদের আসল এই জ্বলন পূরণ আসল তো ওখানেই। ওরা হচ্ছে চোরেদের পক্ষে আর আমরা হচ্ছে চোরেদের বিরুদ্ধে। চোরেরা নিজেদের বন্ধু চুজ করে নিয়েছেন, ওরা চোরদের চুজ করেছেন, চোররা ওদের চুজ করেছেন, মানে চোরেরা ওদের পক্ষে আর বাদ বাকি যারা চোর নন সবাই আমাদের পক্ষে। কুণাল ঘোষ আগের দিন খুব আনন্দ পেয়েছিলেন, একটা ফেসবুক পোস্ট, সেখানে তিনি পরিষ্কার লিখেছেন, ফিরদৌস শামীম বকা খেয়েছে, ফিরদৌস শামীম বকা খেয়েছে, ফিরদৌস শামীম বকা খেয়েছে। ফিরদৌস শামীম বকা খেয়ে যদি কুণাল ঘোষ যদি আনন্দ পায় তা আনন্দ পেতে দিন না। ফিরদৌস শামীম বকা খেয়ে যদি চারটে রায় পায় তাহলে ফিরদৌস শামীম খুশি হবে, আর অসুবিধা কিছু নেই। ফিরদৌস শামীম জানে কি করতে হয়, কি বলতে হয়, কিভাবে করতে হয়। কুণাল ঘোষদের বলুন কিভাবে সরকার চালাতে হয় সেটা জেনে নি, তাহলেই হবে। ঠিক আছে, একদম ফের বিচার ব্যবস্থাকে একদম রীতিমতো নিশানা করছেন কুণাল ঘোষ। তিনি বলছেন কয়েকজন বিচারপতির জন্য বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে। যেটা দেখার বিষয় যে বিজেপি, সিপিএম, কংগ্রেস বিরোধীরা 26,000 সকলের চাকরি খেতে হবে এই মূল মন্ত্র ধরে এগোচ্ছেন। মুখ্যমন্ত্রী আইনি স্বস্তি দিচ্ছেন গ্রুপ সি গ্রুপ ডি দেরকে, আর ওরা বলছে না এটা চলবে না, গোটা প্যানেল বাতিল করতে হবে। পৈশাচিক বিবৃতি, সকলের চাকরি খাবো যাদের লক্ষ্য মানুষের ক্ষতি করা। না না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে কুণাল ঘোষেরা এরা বুঝতে পারছেন না যে এই চাকরি কেন গেছে। আসলে কুণাল বাবু তো সরকারের নেই, কুণাল ঘোষেরা বেসিক্যালি ওদের না কুণালের মানে এই যে ধরুন 3.5 বছর জেল খেটে আসার পরে ধর এত মুখপাত্র হলো, চেষ্টা করলো, উল্টে সিপিএম থেকে গিয়ে ঋতব্রত সে এমপি হয়ে গেল। এত কিছু এসে এত গালাগালি খেয়ে ও দেখবেন ওর নিজের পোস্টে যা পোস্ট দেয়, ও কারোর পেজ দেখতে হবে না, ওর পেজে দেখবেন ওর নিচের ওর পেজের নিচে ওর লোকে কি লিখে, অন্য কাউকে দেখতে হবে না, ওর ফলোয়ারে ওকে কি লিখে। অন্তত পক্ষে জন্মদিনের শুভেচ্ছা দীর্ঘায়ু হোক, আরো এরকম করে উনি বলে যান, যাতে মমতা ব্যানার্জির মোটামুটি ওনার রাজনৈতিক কফিনে মমতা ব্যানার্জির রাজনৈতিক খুব খারাপ অবস্থা কমেন্ট বক্সে জন্মদিনে। মমতা ব্যানার্জির না না, আমি জন্মদিনে বলবো না, আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। রাজনৈতিক ভাবে দেখুন কি করবেন বলুন তো, ধরুন বেচারা এমপি ছিল, কৃতব্রত সেও আবার রাজ্যসভায় পেয়ে গেল, কুণাল ঘোষেরা শিখে চিড়ল না। একদম। ফিরদৌস, আমার আমাদের শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে, যে ডিএ নিয়ে যে 25% হারে ডিএ মেটাতে বলা হয়েছিল রাজ্য সরকারকে, একদম আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল। আজকে প্রায় 20 তারিখ হয়ে গেল, এখনো রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলো না। এরপর কি মানে ডিএ মেটা 27 তারিখ পেরিয়ে গেলে দেখবেন কি হয়, আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন যারা। এটা আপনারা কি মামলা করবেন আবার? তো মামলা তো পেন্ডিং আছে, ওটা যা আইনগত পদক্ষেপ সেটা নেই। ডিএ মেটাতে কি তাহলে কি ডিনের পথে নবান্ন? সেটা নবান্ন ঠিক করবে। আর আমার মক্কেল আমাকে আজকে বলে গেছে, তারা এই অর্ডার কমিউনিকেশন করেছে, তারা বলে গেছে আইনগত সমস্ত ব্যবস্থা নিতে। আপনারাও দেখেছেন মলয়বাবু তিনি ছিলেন এতক্ষণ, তাহলে মলয়বাবু বলে গেছেন যে আইনগত পদক্ষেপ আমার মক্কেল আমাকে বলে গেছে আমি করবো। ফিরদৌস, গ্রীষ্মকালীন ছুটির পর সুপ্রিম কোর্টে কি বিরাট বিপদে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী? অপেক্ষা করুন কি হয় দেখুন। শুধু মুখ্যমন্ত্রী না, আরো অনেকেই বিপদে পড়বে। একটা প্রশ্ন আমি করবো, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি সাংসদ, একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি তার শারীরিক অবনতির জন্য, অথচ যেভাবে এখনো তাকে আক্রমণ করা হচ্ছে, তৃণমূলের তরফে বলা হচ্ছে যে ওপরে একটা বিচার চলে, সেই বিচারালয়ে বিচার চলছে, তৃণমূলের তরফ থেকে বলছে, মানে কি বলবেন? দেখুন, যারা এই ধরনের কুরুচিপূর্ণ কথা, কুরুচি কেন বলবো, নিম্ন রুচি মানে রুচিহীন, শুধু কুরুচি কেন বলবো, রুচিহীন, এবং আমি তাদের সর্বপ্রথম তাদের মানসিক সুস্থতা কামনা করি। যারা একজন অসুস্থ মানুষকে নিয়ে এই ধরনের কথা বলতে পারেন, তাদের প্রথম মানসিক সুস্থতা কামনা করি। দেখুন, প্রথম কথা বলি, প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ, তার দ্রুত সুস্থ কামনা করে। আমি হাসপাতালে গেছিলাম উডল্যান্ডে, আমি সেখানে তার পরিবারের সঙ্গে, তার ভাই এবং ভাইপো তাদের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু এই নিম্নরুচির আক্রমণ তারাই করতে পারে যাদের মানসিক অসুস্থতা রয়েছে, আমি তাদেরও সুস্থতা তার সঙ্গে কামনা করি।